যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট। এবার আসুন আমাদের শরীরে ব্যাকটেরিয়া কিভাবে উপকার করে সেটা দেখে নিই। আপনার শরীরে জমতে থাকবে যা বিভিন্ন ধরনের দেয়ার ইজ মোর স্পেশালি এফিসিয়েন্ট PUFA ইজ ওমেগা 3। স্কিন থেকে শুরু করে ম্যামারি গ্ল্যান্ডস, ইউটেরাস, হোয়ে প্রোটিনের PDCAAS ইজ 1.0। আর্টারিগুলো ন্যারো হয়ে যাবার দরুন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে তার ওজনের 70% জল থাকে। সিস্টেম ফর্ম করে স্থায়ীভাবে বসবাস করে। তখন বাইরে থেকে আমাদের ইনসুলিন ইনটেক করার প্রয়োজন হয়ে পড়ে। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন সেম প্রপোর্শনে থাকে যেমনটা থাকে জলে। গাড়ির স্পার্ক প্লাগে যেমন স্পার্ক কম বা বেশি হলে গাড়ির স্টার্টের সমস্যা হয়, ঠিক সেরকম এবার দেখুন ভিটামিন ই এর সোর্স মূলত গ্রিন ভেজিটেবলস, নাটস ডেঞ্জারাস সিচুয়েশনে আমাদের বডিকে প্রিপেয়ার করতে সাহায্য করে। অ্যালঝাইমার্স ডিজিজ অর্থাৎ মেমোরি লস অর মেন্টাল ফাংশন ড্যামেজ, যেমন হার্মফুল অ্যাসরিকিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া বাই ভলিউম লেস দ্যান 0.1% প্রয়োজন হয়। যে সমস্ত কারণগুলোর জন্য মূলত আমরা অসুস্থতার দিকে এগিয়ে চলেছি, চলুন আমাদের মস্তিষ্কের ওজনের 60%ই হলো ফ্যাট এবং তার মধ্যে 50 মোস্ট ডেঞ্জারাস ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার প্রবলেমস। কিন্তু তারও আগে একজন রাশিয়ান সায়েন্টিস্ট নিকোলাই ইভানোভিচ লুনিন সর্বপ্রথম ভিটামিন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন। এক প্রকারের ব্যাকটেরিয়া আমাদের সুস্থ রাখার জন্য একটা ভাইটাল রোল প্লে করে এবং আমাদের শরীরে পুষ্টির সাথে তা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ব্যাকটেরিয়ার কী কাজ থাকতে পারে? তারা তো হার্মফুল, তাই না? আজকের এই এপিসোডে সেই অদ্ভুত অথচ সায়েন্টিফিক ব্যাপারটাই জানবো, আর সেই সাথে নিউট্রিশন বা পুষ্টির ব্যাপারে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। জানতে ইচ্ছুক থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একদম সহজ কথায় বলতে গেলে নিউট্রিশনটা হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড গ্রোথের জন্য খাদ্য গ্রহণ করার একটা প্রসেস। 1770 খ্রিস্টাব্দে একজন ফরাসি বিজ্ঞানী অ্যান্থনি লরে দে ল্যাভয়েসিয়ের প্রথম আমাদের দেহে মেটাবলিজম ডিসকভার করেন। তাকে ফাদার অফ নিউট্রিশন অ্যান্ড কেমিস্ট্রি বলা হয়ে থাকে। এখন আপনি বলবেন আমরা তো নিয়মিত খাবার খাই, এটা আবার নতুন কথা কি? এখানে বলে রাখি, আমাদের শরীর ভাত, ডাল, বিরিয়ানি, চাউমিন, মোমো বা রুটি, মাংস, ডাল এসব কিছুই বোঝে না। আমাদের শরীর যেটা চায় সেটা হলো নিউট্রিয়েন্টস, মানে আমরা নিউট্রিশনের জন্য যেটা ইনটেক করছি সেই খাদ্যের উপাদান বা এলিমেন্টস। তাহলে দেখে নিই আমাদের শরীর কি কি এলিমেন্টস বা নিউট্রিয়েন্টস প্রত্যেক দিন আমাদের কাছ থেকে চায়। নিউট্রিয়েন্টসগুলোকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী। কিছু নিউট্রিয়েন্টস প্রচুর বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস। আবার কিছু নিউট্রিয়েন্টস আছে অতি অল্প মাত্রায় আমাদের দরকার পড়ে, সেগুলোকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টস, যেমন ভিটামিনস অ্যান্ড মিনারেলস ও ট্রেস এলিমেন্টস। বাট এগুলো ছাড়াও আরও দুটো এলিমেন্টস আছে যেগুলোকে অ্যাকচুয়াল নিউট্রিয়েন্টসের তালিকায় ফেলা হয় না, আবার সেগুলো ছাড়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ অসম্পূর্ণ। সেগুলো হলো ওয়াটার অ্যান্ড ডায়েটারি ফাইবার। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে তার ওজনের 70% জল থাকে আর মহিলাদের ওজনের 60%। ফর অ্যান এক্সাম্পল, একটি 65 কেজি মানুষের দেহে প্রায় 40 লিটার জল থাকে, যার মধ্যে 28 লিটার ইন্ট্রাসেলুলার এবং 12 লিটার এক্সট্রা সেলুলার। আবার এই 12 লিটার এক্সট্রা সেলুলারের প্রায় 2 থেকে 3 লিটারই রক্তরস বা প্লাজমা এবং ইন্টারস্টিসিয়াল ফ্লুইড হিসাবে থাকে। এখানে একটা কথা বলে রাখি, আমরা খাচ্ছি কিন্তু এসব কিছুই, বাট শরীর বোঝে নিউট্রিয়েন্টস। তবে সেগুলোর একটা ব্যালেন্স থাকারও দরকার, তা না হলে বেশি বা কম হলেই আমাদের শরীরে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার তৈরি হয়। মূলত ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের শরীরে এনার্জি প্রোভাইড করে। সেই এনার্জিকে মেজার করা হয় ক্যালোরি বা কিলো ক্যালোরি দ্বারা। আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তিই ঘটে এই প্রপার এনার্জি ব্যালেন্স না হওয়ার ফলে। ধরুন আপনি খুব বেশি শারীরিক পরিশ্রম করেন, অথচ আপনি অনেক কম খাবার খাচ্ছেন বা আপনার খাবারে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস যাচ্ছে না, অর্থাৎ পর্যাপ্ত ক্যালোরি উৎপন্ন হচ্ছে না, তাই এনার্জিরও ঘাটতি থেকে যাচ্ছে দিনের পর দিন ধরে। এক্ষেত্রে আপনি খুব শীঘ্রই ম্যালনিউট্রিশনজনিত কোনো রোগের শিকার হতে পারেন। আবার ধরুন আপনি প্রচুর ক্যালোরি ইনটেক করেন, মানে আপনি অনেক বেশি মাত্রায় খাবার খান, কিন্তু সেই তুলনায় আপনার শারীরিক পরিশ্রম প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে আপনার দ্বারা ইনটেক করা এক্সট্রা ক্যালোরিজ আপনার শরীরে জমতে থাকবে, যা বিভিন্ন ধরনের ডিজিজ যেমন ওবেসিটি থেকে শুরু করে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার প্রবলেমসের দিকে নিয়ে যেতে থাকবে। এটাই হলো এনার্জি ব্যালেন্স। দুটো ক্ষেত্রেই এনার্জি ব্যালেন্স মেনটেন না হওয়ার কারণে ডিসঅর্ডারস তৈরি হয়ে থাকে। তাই লক্ষ্য করে দেখবেন নিউট্রিশনের সাথে সাথে ব্যালেন্স ডায়েট কথাটা উল্লেখ করা হয়। তো চলুন জেনে নিই কোনটার পরিমাণ কতটা হওয়া দরকার। তারপর আসছি আমাদের দেহের ব্যাকটেরিয়ার ব্যাপারটাতে, যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আগে একটু প্রোটিনের সাথে আপনার পরিচয় ঘটাই। দেখুন, প্রোটিন হচ্ছে খাদ্যের মাধ্যমে পাওয়া আমাদের শরীরে নাইট্রোজেনের মূল উৎস।
কারণ প্রোটিন মলিকুলের ফর্মেশন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। তাই প্রোটিনকে নাইট্রোজেনাস ফুড বলা হয়। আমাদের দেহে প্রোটিন যত্রতত্র সর্বত্র রয়েছে, যা ভ্যারাইটিস রোল প্লে করে। স্ট্রাকচারাল প্রোটিনস যেমন হেয়ার, নেলস, বোনস, স্কিন এটসেট্রা। হরমোনাল প্রোটিনস যেমন জিএইচ বা গ্রোথ হরমোন, যা আমাদের বৃদ্ধি ঘটায়। জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোনস, যা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ডেভেলপ করে। ইনসুলিন হরমোন আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে নিঃসৃত হয়, যা রক্তে শর্করার মাত্রা কন্ট্রোল করে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করে। গ্লুকাগন হরমোন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে নিঃসৃত হয়। এটা আবার রক্তে গ্লুকোজ লেভেল কমে গেলে লিভারে স্টোরড থাকা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে ব্লাডে পাঠিয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা ব্যালেন্সড অবস্থায় ফিরে আসে। একে গ্লাইকোজেনোলাইসিস বলে। এখানে একটু বলে রাখি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4টি সেল রয়েছে: আলফা, বিটা, ডেল্টা অ্যান্ড পিপি সেল। আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন এবং পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসৃত হয়। 1869-এ একজন জার্মান ফিজিশিয়ান পল ল্যাঙ্গারহ্যান্স প্রথম প্যানক্রিয়াটিক আইলেটসের ব্যাপারে ডেসক্রাইব করেন। একটি নর্মাল হিউম্যান প্যানক্রিয়াসে প্রায় 1 মিলিয়ন আইলেটস থাকতে পারে। যাই হোক, নেক্সট টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনস, যা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়ে আমাদের থাইরয়েডের কাজকে নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনালিন হরমোন, যা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, যা স্ট্রেসফুল এবং ডেঞ্জারাস সিচুয়েশনে আমাদের বডিকে প্রিপেয়ার করতে সাহায্য করে। তাই একে আপৎকালীন বা বিপদকালীন হরমোনও বলা হয়ে থাকে। আবার দেখুন, অক্সিজেন ট্রান্সফার প্রোটিন যেমন হিমোগ্লোবিন, বিভিন্ন ধরনের এনজাইমস যেমন পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, অ্যান্টিবডিজ যেমন ইমিউনোগ্লোবিউলিন ইত্যাদি সব কিছুই প্রোটিন। আচ্ছা, এই প্রোটিন বলে বারবার যে শব্দটা উচ্চারণ করছি, অ্যাকচুয়ালি সেটা হলো এ চেইন অফ অ্যামাইনো অ্যাসিডস। এখন অ্যামাইনো অ্যাসিডটা কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে স্মলেস্ট মলিকুলার কম্পোনেন্টস যা প্রোটিন ফর্মেশন করে। এগুলোই মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন দ্বারা গঠিত। ব্যতিক্রমী কিছু অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে সালফারও থাকে, যেমন মিথিওনাইন আর সিস্টিন। মোট 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, যার মধ্যে 9টি অ্যামাইনো অ্যাসিডস আমাদের শরীর সিনথেসাইজ করতে পারে না, যেগুলোকে ডায়েটের মাধ্যমে আমাদের কনজিউম করতে হয়। সেই কারণে এই 9টি অ্যামাইনো অ্যাসিডসকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বলা হয়। সেগুলো হলো লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনাইন, থিরোনাইন, ফেনিলালানাইন, ট্রিপ্টোফ্যান, ভ্যালাইন অ্যান্ড হিস্টিডিন। আর বাকিগুলো নন এসেনশিয়াল, মানে এগুলো আমাদের শরীর নিজে থেকে প্রডিউস করতে পারে। 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস যা ডায়েটারি প্রোটিনের মাধ্যমে খাদ্য থেকে আমাদের শরীর গ্রহণ করে, সেগুলোর ঘাটতির জন্য আমাদের শরীরে অনেক কিছু ডিসঅর্ডার তৈরি হয়, যা সঠিক ডায়াগনোসিসের অভাবে পরবর্তীকালে ক্রনিক ডিজিজে পর্যন্ত পরিণত হতে পারে। যেমন ধরুন, লাইসিনের অভাবে আপনার ফ্যাটিগনেস দেখা দিতে পারে, মনোযোগের অভাব ঘটতে পারে এবং অনেকের শরীরের মধ্যে যে একটা সবসময় অস্বস্তিকর ভাব তৈরি হয়, সেটাও কিন্তু লাইসিনের অভাবে হয়। মিথিওনাইনের অভাবে মেটাবলিক প্রবলেমস দেখা দেয়। ট্রিপ্টোফ্যানের ডেফিসিয়েন্সির জন্য ক্ষুধামান্দ্য দেখা দেয়, যার ফলে গ্রোথ রেট কমে যায় এবং স্কেলিটাল ডেভেলপমেন্টেও প্রবলেম দেখা যায়। লিউসিনের ঘাটতির ফলে হেয়ার ফল, স্কিন র্যাশেস, ওয়েট লস এবং একটা ল্যাথার্জি অনুভূত হয়, এমনকি শরীরের বৃদ্ধিও কমে যায়। এবারে চলুন দেখে নিই এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কোথায় পাওয়া যায়, কারণ এগুলো তো আমাদের শরীরের বাইরে থেকেই খাদ্যের মাধ্যমে ইনটেক করতে হবে, তাই না? অ্যাকচুয়াল প্রকৃতি থেকে আমরা 2 ধরনের প্রোটিন পেয়ে থাকি: অ্যানিম্যাল সোর্স প্রোটিন অ্যান্ড ভেজিটেবল সোর্স প্রোটিন। এক্ষেত্রে অ্যানিম্যাল সোর্স প্রোটিনে 1 or more চেইনস অফ অ্যামাইনো অ্যাসিডস থাকে, অর্থাৎ সবকটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই বর্তমান। তাই অ্যানিম্যাল সোর্স প্রোটিনকে কমপ্লিট প্রোটিন বলা হয়। অপরদিকে ভেজিটেবল সোর্স প্রোটিনের ক্ষেত্রে একটি ভেজিটেবলসে 1 বা একাধিক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে, বাট একই ধরনের ভেজিটেবলসে সব কয়টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকে না। তাই আপনি যদি শাকাহারী হয়ে থাকেন, তাহলে আপনার শরীরের প্রাত্যহিক প্রোটিনের চাহিদা মেটানোর জন্য অনেক বেশি মাত্রায় এবং ভ্যারাইটিস রকমের ভেজিটেবল ইনটেক করতে হবে। কারণ কোন ভেজিটেবলসে কী কী অ্যামাইনো অ্যাসিডস রয়েছে তা আপনারও জানা নেই, আমারও জানা নেই। আবার ধরুন, আপনি অ্যানিম্যাল সোর্স প্রোটিন ইনটেক করেন, অর্থাৎ কমপ্লিট প্রোটিনই কনজিউম করেন, কিন্তু সেটা আপনার শরীরে কতটা পরিমাণে প্রয়োজন কিভাবে বুঝবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু রেকমেন্ড করেছে যে প্রতিদিন আমাদের 0.8 to 1 গ্রাম অফ প্রোটিনস প্রয়োজন পার কিলোগ্রাম বডি ওয়েট অনুযায়ী। ফর অ্যান এক্সাম্পল, আপনার ওয়েট যদি 70 কেজি হয়ে থাকে, তাহলে পার কেজি বডি ওয়েট অর্থাৎ 70 into 1 গ্রাম ইকুয়াল টু 70 গ্রাম পার ডে প্রোটিন আপনার শরীরে প্রত্যহ দরকার।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকা বা এফডিএ চেইনস অফ অ্যামাইনো অ্যাসিডসের বেসিসে প্রোটিনের কোয়ালিটি ইভ্যালুয়েট করার জন্য একটা মেথড অ্যাডপ্ট করেছে, যেটা হলো PDCAAS বা প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামাইনো অ্যাসিড স্কোর। স্ট্যান্ডার্ড PDCAAS হলো 1.0, দ্যাট মিনস প্রোটিন কোয়ালিটি ইজ হাই। কয়েকটি প্রোটিনের PDCAAS দেখে নিই। যেমন এগে আছে অ্যালবুমিন, যার মধ্যে এসেন্সিয়াল অ্যান্ড নন এসেন্সিয়াল 20টা অ্যামাইনো অ্যাসিডই রয়েছে। ইটস এ কমপ্লিট প্রোটিন, PDCAAS 1.0। পি এর মধ্যে আছে গ্লোবিউলিন, PDCAAS 0.82। মিল্কে আছে আবার দু রকমের প্রোটিন, হোয়ে অ্যান্ড কেসিন। যদিও কেসিন থাকে 80%, বাট হোয়ে প্রোটিনের PDCAAS ইজ 1.0। পিনাটসের মধ্যে থাকে আর্জিনিন, যার PDCAAS 0.52। এবার আসুন কার্বোহাইড্রেটসের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া যাক। কার্বোহাইড্রেটস হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের বন্ডিং। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন সেম প্রপোর্শনে থাকে, যেমনটা থাকে জলে। কেমিক্যাল সাবস্ট্যান্সগুলো কিভাবে তাদের রাসায়নিক বন্ধনী তৈরি করে, সেই কমপ্লেক্সিটি অনুযায়ী কার্বোহাইড্রেটসকে ক্লাসিফাইড করা হয়েছে মূলত দুভাগে, সিম্পল কার্বোহাইড্রেটস অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। মানে সিম্পল কার্বোহাইড্রেটসগুলোর কেমিক্যাল স্ট্রাকচার সিম্পল, তাই খুব দ্রুত আমাদের ব্লাডে মিশে যায়। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটসগুলোর কেমিক্যাল স্ট্রাকচার অপেক্ষাকৃত জটিল হওয়ার কারণে স্লোলি ব্রোকডাউন হয়ে ব্লাড স্ট্রিমে সঞ্চারিত হয়। আচ্ছা, কোনটা আমাদের শরীর সুস্থ রাখার জন্য ভালো, সিম্পল না কমপ্লেক্স কার্বোহাইড্রেটস? কি মনে হয় আপনার? সিম্পল মানে সহজ সরল? না, সিম্পল কার্বোহাইড্রেটস মোটেও সহজ সরল নয়। সিম্পল মানে সিম্পল ওয়ে টু হেভেন, আর কমপ্লেক্স মিন্স কমপ্লেক্স ওয়ে টু হেভেন। শর্করাযুক্ত খাবার খাওয়ার পর কত ফাস্ট বা কত স্লোলি গ্লুকোজ ব্লাড স্ট্রিমে মিশে ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে, তার একটা স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু অ্যাসাইন করে গ্লাইসেমিক ইন্ডেক্স বা GI। দ্য মোস্ট বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ এ কার্বোহাইড্রেটস হলো মনোস্যাকারাইড, বা বাংলায় আমরা বলতে পারি সরল শর্করা, যার কেমিক্যাল স্ট্রাকচার খুব সিম্পল। C6H12O6, এখানে 6টা কার্বন অ্যাটমস, 12টা হাইড্রোজেন অ্যাটমস এবং 6টা অক্সিজেন অ্যাটমস আছে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এটসেট্রা। আর ডাইস্যাকারাইডসের মধ্যে থাকে দুটো মনোস্যাকারাইড ইউনিটস, যারা নিজেদের মধ্যে আলফা অ্যান্ড বিটা ওরিয়েন্টেশনের মাধ্যমে একটা গ্লাইকোসাইডিক বন্ডস বা লিঙ্কেজ তৈরি করে। দেখুন, এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা সুগার মলিকুল অন্য আরেকটি সুগার মলিকুল বা সুগার মলিকুল নয় এমন একটা গ্রুপের সাথে যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তাকে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এবার দেখুন, ডাইস্যাকারাইডসের কয়েকটা এক্সাম্পল হলো সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ এটসেট্রা। যেমন এদের মধ্যে সুক্রোজ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ সুক্রোজে মোস্ট অ্যাবান্ডান্ট আলফা গ্লুকোজ অ্যান্ড বিটা ফ্রুক্টোজ মলিকিউলস নিজেদের মধ্যে লিঙ্ক তৈরি করে। মোটামুটি মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডস হলো সিম্পল কার্বোহাইড্রেটস, আর পলিস্যাকারাইডসগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটসের মধ্যে পড়ে। এগুলো লিভিং থিং, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ডেক্সট্রিন ইত্যাদির মধ্যে পাওয়া যায়। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, কার্বোহাইড্রেটসের ক্ষুদ্রতম ইউনিট হলো মনোস্যাকারাইডসের মনো অর্থাৎ 1, ডাইস্যাকারাইডসের ডাই বা 2, এবং 2 বা তার অনেক বেশি, সেক্ষেত্রে পলি বা পলিস্যাকারাইডস কথাটা ব্যবহার করা হচ্ছে। সিঙ্গল সুগার মলিকুল এবং ডাবল সুগার মলিকুলগুলোর কেমিক্যাল স্ট্রাকচার খুব সিম্পল, তাই এগুলো টু ফাস্ট ব্লাড স্ট্রিমে মিশে গিয়ে ব্লাড সুগার লেভেলকে ইনক্রিজ করে দেয়, যার ফলে আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন অনেক বেশি মাত্রায় শাওয়ারিং হতে থাকে। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে একসময় ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সির কারণে ব্লাড সুগার লেভেল ইনক্রিজ হলে তার নিয়ন্ত্রণের জন্য আর ইনসুলিন অবশিষ্ট থাকে না, ফলে ডায়াবেটিস দেখা দেয় এবং তখন বাইরে থেকে আমাদের ইনসুলিন ইনটেক করার প্রয়োজন হয়ে পড়ে। এই সিম্পল কার্বোহাইড্রেটসের গ্লাইসেমিক ইন্ডেক্স বা GI ভ্যালু সাধারণত হাই হয়ে থাকে। অপরদিকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটসের কেমিক্যাল স্ট্রাকচারে পলি অর্থাৎ অনেক বেশি সুগার মলিকিউলসের জটিল বন্ধনী থাকার কারণে তা ভেঙে ব্লাড স্ট্রিমে মিশে যেতে অনেক বেশি সময় লাগে, যার ফলে ইনসুলিন শাওয়ারিংও প্রপোর্শনালি ধীরে ধীরে হয় এবং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। তবে বেশ কিছু পলিস্যাকারাইডস অনেক সময় আমাদের স্টমাক দ্বারা ডাইজেস্টেড হয় না, সেগুলো অ্যালিমেন্টারি ক্যানাল দিয়ে আনচেঞ্জড অবস্থায় বেরিয়ে যায়। যেমন কিছু ভেজিটেবলস, ফ্রুটস ও সিরিয়ালসের মধ্যে থাকা সেলুলোজ বা আরও কিছু সাবস্ট্যান্সেস। কমপ্লেক্স কার্বোহাইড্রেটসের GI ভ্যালু লো,
তাই লক্ষ্য করে দেখবেন বেশ কিছু ফুড প্রোডাক্টসকে প্রমোট করার ক্ষেত্রে লো জিআই বলে হাইলাইট করা থাকে। আর আপনিও কোনো সার্টিফাইড ব্র্যান্ডেড ফুড প্রোডাক্টস পারচেস করলে অবশ্যই দেখে নেবেন সেটা লো জিআই প্রোডাক্ট কিনা, কারণ বুঝতেই পারছেন আপনার ডায়াবেটিস বা ব্লাড সুগার না থাকলেও দীর্ঘদিন ধরে হাই জিআই কার্বোহাইড্রেটস খেয়ে যেতে থাকলে খুব তাড়াতাড়ি আপনাকে একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে যেতে হতে পারে। চলুন জিআই স্কেলটা একবার দেখেন। 0 to 55 হলো লো জিআই, 56 to 69 হলো মিডিয়াম জিআই, আর 70+ থেকে হাই জিআই হিসাবে অ্যাসাইন করা হয়েছে। দেখুন, ইন জেনারেলি মিডিয়াম জিআই পর্যন্ত খাওয়া যেতে পারে, কিন্তু হু রেকমেন্ড করে বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের অবশ্যই লো জিআই ফুড ইনটেক করতে হবে। এবারে ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডসের ব্যাপারটা দেখুন। এখানে মোস্ট কনসেন্ট্রেটেড ফর্মে এনার্জি স্টোরড থাকে। প্রপার বডি ফাংশনস যেমন ব্রেন, নার্ভাস সিস্টেম, হেলদি সেল ফাংশন, হরমোন প্রোডাকশান এবং বডি অর্গ্যানসগুলোকে ইনসুলেট করতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডসও কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত, কিন্তু ফরমেশন একই হলেও কার্বোহাইড্রেটসের সঙ্গে এটা তফাৎ রয়েছে। এক্ষেত্রে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর নট ইন দ্য সেম প্রপোর্শন অ্যাজ ইন ওয়াটার। দেখুন, কার্বোহাইড্রেটসের ক্ষুদ্রতম ইউনিট যেমন সুগার মলিকিউল বা মনোস্যাকারাইড অথবা প্রোটিনের যেমন অ্যামাইনো অ্যাসিডস, ঠিক এখানে ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডস গঠিত হয় লিপিডস দ্বারা। একটি লিপিড অণু ওয়াটার ইনসলিবল সাবস্ট্যান্স যেমন অয়েল এবং ওয়াক্স দ্বারা গঠিত। এরকমই এক প্রকারের লিপিড হলো ট্রাইগ্লিসারাইডস, যা গ্লিসারল এবং 3টি ফ্যাটি অ্যাসিড মলিকুলসের সাথে কম্বাইন্ড হয়ে যে ইস্টার তৈরি হয় তা থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এখানে ইস্টারের ব্যাপারটা দেখুন। কনডেন্সড অ্যালকোহল এবং মূলত কার্বক্সিলিক অ্যাসিডের একটা মিশ্রণে সাইমালটেনিয়াসলি ওয়াটার লস হয় এবং সেখান থেকে প্রাপ্ত একটা কম্পাউন্ড বা ফাংশনাল গ্রুপকে ইস্টার বলা হয় এবং সেই প্রক্রিয়াটিকে ইস্টারিফিকেশন বলে। আবার গ্লিসারল হচ্ছে একটা ট্রায়ল বা 3টি হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ দ্বারা গঠিত একটা অ্যালকোহল। অপরদিকে 3টি ফ্যাটি অ্যাসিড মলিকিউলে থাকে প্রায় 12 থেকে 24টা কার্বনের একটা লং কার্বন চেন, যারা কার্বক্সিল গ্রুপে অ্যাটাচ থাকে। এক্ষেত্রে গ্লিসারল মলিকুলসের যে কোনো একটা হাইড্রক্সিল গ্রুপের সাথে 3টি ফ্যাটি অ্যাসিড মলিকুলের প্রত্যেকটি সংযুক্ত হয়ে ইস্টারিফিকেশন ঘটায়। অ্যাজ এ রেজাল্ট এ লার্জ ট্রাইস্টার মলিকুল ফর্ম করে, যা ট্রাইগ্লিসারাইডস নামে পরিচিত। এই ট্রাইস্টার মলিকিউলটি 3টি ইস্টার গ্রুপ নিয়ে গঠিত হয় বলে একে ট্রাইগ্লিসারাইডস বলা হয়। দেখুন, ট্রাইগ্লিসারাইডসকে অলরেডি আমাদের শরীর সিনথেসাইজ করতে পারে। এটা আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলের মধ্যে থাকে। এটা আনইউজড ক্যালোরিজকে লং টার্মের জন্য স্টোর করে রাখে এবং যখন প্রয়োজন পড়ে তখন শরীরে এনার্জি প্রোভাইড করে, কারণ এতে লং কার্বন চেন থাকে এবং নন পোলার মলিকুলসগুলো পোলার সলভেন্টস যেমন জলে ডিজলভ হয় না তাই। কিন্তু অতিমাত্রায় ক্যালোরি স্টোরড হলে ট্রাইগ্লিসারাইডস বাড়তে থাকে, ফলে এটা আর্টারির মধ্যে ফ্যাট ডিপোজিট করতে শুরু করে। একসময় আর্টারির মধ্যে ব্লকেজ তৈরি হয় এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের দিকে নিয়ে যায়, যা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার প্রবলেমস। ফ্যাটস বা ফ্যাটি অ্যাসিডস মূলত দু প্রকারের হয়ে থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে থাকা ট্রাইগ্লিসারাইডসে কার্বন চেনের পুরোটাই কার্বন টু কার্বন সিঙ্গল বন্ড তৈরি করে গঠিত হয়, সেগুলোকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাট বলা হয়। মিল্ক, চিজ, এগ, ফ্যাটি মিট ইত্যাদি হলো প্রকৃতি থেকে পাওয়া স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসের উৎস। আর যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে থাকা ট্রাইগ্লিসারাইডসের কার্বন চেন একটা অথবা অনেকগুলো কার্বন টু কার্বন ডাবল বন্ডস দ্বারা গঠিত, সেগুলোকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস বলা হয়। ভেজিটেবল অয়েলস যেমন ক্যানোলা অয়েল, অলিভ অয়েল, আমন্ডস, অয়েলি সি ফিশ ইত্যাদি হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসের ন্যাচারাল সোর্স। কার্বন টু কার্বন ডাবল বন্ডসের লং কার্বন চেন থাকার জন্য এবং রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকার কারণে আনস্যাচুরেটেড ফ্যাটস আপনার হার্ট রিদমকে স্টেবিলাইজ রাখা থেকে শুরু করে যে কোনো রকমের কার্ডিওভাস্কুলার প্রবলেমস থেকে এটা দূরে রাখে। তাই খাবার মেনুতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসের তুলনায় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অনেক বেশি মাত্রায় থাকার প্রয়োজন। আমাদের শরীর আরও এক ধরনের লিপিড সিনথেসাইজ করে, সেটা হলো কোলেস্টেরল। আশা করি এর সাথে অনেকেরই পরিচয় আছে। কোলেস্টেরল থাকে মূলত সেল মেমব্রেনে। এটা সেল মেমব্রেন বা কোষপর্দার প্রাইমারি কম্পোনেন্ট এবং দ্য ব্যাকবোন অফ স্টেরয়েড হরমোনস। অর্থাৎ আমাদের জীবনী শক্তির প্রায় মূল কাজের সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। এখানে একটা কথা বলে রাখি, গাড়ির স্পার্ক প্লাগে যেমন স্পার্ক কম বা বেশি হলে গাড়ির স্টার্টের সমস্যা হয়, ঠিক সেরকমই আপনার শরীরে মাত্রাতিরিক্ত কোলেস্টেরল বেড়ে গেলেও বিপদ, আবার কমে গেলেও সমস্যা।
অ্যাকচুয়াল কোলেস্টেরল হলো বিভিন্ন ধরনের লিপোপ্রোটিনের মধ্যে থাকা লিপিডস। এখন লিপোপ্রোটিনটা কি? লিপোপ্রোটিন হলো লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত এক ধরনের রাউন্ড শেপড পার্টিকেল। আমাদের শরীর ডিফারেন্ট টাইপস অফ লিপোপ্রোটিন প্রডিউস করে, যেমন লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ইন্টারমিডিয়েট ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড কাইলোমাইক্রন। লিপিড আর প্রোটিনের ডেন্সিটি রেশিও অনুযায়ী এগুলোকে ক্লাসিফাইড করা হয়েছে। কাইলোমাইক্রন হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় ডায়ামিটার, প্রায় 75 থেকে 600 ন্যানোমিটারের এবং খুবই কম ডেন্সিটি লিপিড প্রোটিন রেশিওর এক প্রকারের লিপোপ্রোটিন। আবার সবচেয়ে ছোট ডায়ামিটার 10.8 ন্যানোমিটারের হলেও লিপিড প্রোটিন ডেন্সিটি রেশিও অনেক হাই থাকার জন্য এইচডিএল এর নামকরণ করা হয়েছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এটা সেল থেকে এক্সেস কোলেস্টেরলকে বের করে নিয়ে আমাদের লিভারে পাঠিয়ে দেয়। সেখানে বাইল অ্যাসিডস ও সল্টের মাধ্যমে মেটাবোলাইজড হওয়ার সাথে সাথে সাধারণত আমাদের অন্ত্রের মধ্যেই নির্মূল হয়ে যায়। ফলে কার্ডিওভাস্কুলার প্রবলেমসের রিস্ক কমে যায় এবং শরীর সুস্থ থাকে। তাই এইচডিএলকে গুড কোলেস্টেরল বলা হয়। আবার ব্লাডের প্লাজমায় থাকা ভিএলডিএল ও আইডিএল এর লার্জ অ্যামাউন্ট অফ কোলেস্টেরল এবং কোলেস্টেরল ইস্টার ধরে রাখে, যাদের কাজ হলো সেগুলোকে আমাদের পেরিফেরাল টিস্যুতে ডিপোজিট করা। ভিএলডিএল ও আইডিএল এর আর একটা ক্যাটেগরি হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যার কাজ আরও মারাত্মক। কেননা এলডিএল আমাদের শরীরের অতিরিক্ত কোলেস্টেরলকে অ্যাকুমুলেট করে ব্লাড ভেসেলসগুলোতে নিয়ে এসে প্লাক তৈরি করে। ফলে আর্টারিগুলো ন্যারো হয়ে যাবার দরুন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই কারণে এলডিএলকে ব্যাড কোলেস্টেরল বলা হয়। আমাদের দেহে কোলেস্টেরল কমে যাওয়া বা লো লেভেলস অফ এইচডিএল এর ডিসঅর্ডারকে হাইপোলিপিডেমিয়া বলা হয়, যা ওবেসিটি, ইনসুলিন, স্মোকিং ইত্যাদির কারণে হয়ে থাকে। ওভারঅল এইচডিএল ও এলডিএল এর ব্যালেন্সের মাধ্যমে আমাদের শরীরে কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকে। আপনি শুনেছেন নিশ্চয়ই, সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ ফুড সেফটি সিস্টেমের সার্টিফাইড যতগুলো কোম্পানি আছে এবং মিডিয়াতেও প্রপার ডায়েট রোডম্যাপের জন্য একটা শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে, পুফা। কি এই পুফা? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আমাদের খাবারে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস অনেক বেশি মাত্রায় প্রয়োজন। এখন দেখুন, এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আবার দু ধরনের হয়, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস বা পুফাকেই ডক্টরস এবং নিউট্রিশনিস্টরা রেকমেন্ড করছে। কিন্তু কেন? এ দুটোই আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজন। এই দুটোই আমাদের দেহে গুড কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। কিন্তু দেখুন, একটা স্লাইট ডিফারেন্স রয়েছে। মনো আনস্যাচুরেটেড ফ্যাটের মলিকুলার স্ট্রাকচারে মনো অর্থাৎ একটাই মাত্র কার্বন টু কার্বন ডাবল বন্ডস থাকে। এটা এলডিএল কোলেস্টেরল কমায় এবং সেল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অশেষ ভূমিকা পালন করে। এগুলো আমাদের শরীরেও উৎপন্ন হয় এবং বাইরে থেকে খাদ্যের মাধ্যমেও শরীর গ্রহণ করে। কিছু হেলদি ফুডস আছে যার মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেমন অলিভ অয়েল, সিসেম অয়েল, ক্যানোলা অয়েল, নাটস ইনক্লুডিং পিনাটস অ্যান্ড ক্যাসিউ, অ্যাভোক্যাডোজ ইত্যাদি। অপরদিকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মলিকুলার স্ট্রাকচারে পলি অর্থাৎ অনেকগুলো কার্বন টু কার্বন ডাবল বন্ডস থাকে, যার ফলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর মোর এফিসিয়েন্ট দ্যান মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস টু হেল্প লোয়ার আনহেলদি এলডিএল কোলেস্টেরল। সেল মেমব্রেনের গঠন এবং ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। এটাকে আমাদের শরীর সিনথেসাইজ করতে পারে না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে ইনটেক করতে হয়। তাই এই পুফা বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসকে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডসও বলা হয়। দেখুন, দু প্রকারের পলি আনস্যাচুরেটেড ফ্যাটস রয়েছে, ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস। এ দুটোই আমাদের ব্রেন ফাংশন এবং সেল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3 রেশিওর যে মেট্রিক নির্ধারণ করা হয়েছে, সেই রেকমেন্ডেড ডেলি ইনটেক রেশিও হলো 4:1। বাট বিটুইন দেম দেয়ার ইজ মোর স্পেশালি এফিসিয়েন্ট পুফা ইজ ওমেগা 3, যা নিয়ে এক্সটেন্সিভলি স্টাডি ও রিসার্চ করা হয়েছে রিগার্ডিং ইটস পাওয়ারফুল এফেক্টস অন হার্ট হেলথ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডস লেভেলকে কমিয়ে দেয়, এইচডিএল বা গুড কোলেস্টেরল ইনক্রিজ করে, ব্রেন ফাংশনস ও স্কিন হেলথ ইমপ্রুভ করে, নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করে, সেল ইনফ্ল্যামেশন ডিক্রিজ করে, মাস্কিউলোস্কেলিটাল স্ট্রাকচারকে মজবুত রাখে এবং যে কোনো ইন্টারনাল ইনফ্ল্যামেটরি কন্ডিশনস যেমন এক্সিমা, সোরাইসিস, আর্থ্রাইটিসের মতো ডিসঅর্ডারের ক্ষেত্রে এফেক্টিভলি ইমপ্রুভনেস ঘটায়।
ওমেগা 3 ডেফিসিয়েন্সির জন্য বেশ কিছু ডিসঅর্ডার্স তৈরি হয়, যা পরবর্তীকালে ডিজিজে পরিণত হতে পারে, যেমন ডিফারেন্ট টাইপস অফ ডেমেনসিয়া বা থিঙ্কিং এবিলিটি বিঘ্নিত হওয়া, এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যা বিশেষত শিশুদের ক্ষেত্রে দেখা যায়, ম্যাকুলার ডিজেনারেশন বা রেটিনাল সেন্টার ভিশন লস, অ্যালঝাইমার্স ডিজিজ অর্থাৎ মেমোরি লস অর মেন্টাল ফাংশন ড্যামেজ, অ্যাথেরোস্ক্লেরোসিস বা হার্ডেনিং অফ আর্টারি ইত্যাদি। যদিও চেন স্মোকিং বা পলিউশনের জন্য সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হতে পারে, তবুও এই রোগের পিছনে ডেফিসিয়েন্সি অফ ওমেগা 3 দায়ী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস প্রকৃতি থেকে মূলত দু ধরনের পাওয়া যায়, এএলএ বা আলফা লিনোলেনিক অ্যাসিড, যা শর্টার চেন ওমেগা 3, অপরটি হলো লঙ্গার চেন ওমেগা 3s হুইচ আর কল্ড ইপিএ অ্যান্ড ডিএইচএ। ইপিএ স্ট্যান্ডস ফর ইকোসাপেন্টাইনোইক অ্যাসিড, যা 20টা কার্বন চেন ও পেন্টা অর্থাৎ 5টা সিআইএস ডাবল বন্ড দ্বারা গঠিত একটা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড ডিএইচএ ফর ডোকোসা হেক্সাইনোইক অ্যাসিড, যা 22টা কার্বন চেন ও হেক্সা অর্থাৎ 6টা সিআইএস ডাবল বন্ড দ্বারা গঠিত একটা কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এখানে সিআইএস ডাবল বন্ড কেমিস্ট্রির ভাষায় সেম সাইড বন্ডিংয়ের ক্ষেত্রে বোঝানো হয়। আমাদের মস্তিষ্কের ওজনের 60%ই হলো ফ্যাট এবং তার মধ্যে 15 to 20% থাকে ডিএইচএ। এছাড়াও ডিএইচএ থাকে আমাদের চোখের রেটিনাল ফ্লুইডে। বিভিন্ন ধরনের সিডস যেমন সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, কর্ন অয়েল, সয়াবিন অয়েল, ওয়ালনাটস, পাইন নাটস, বিভিন্ন ডিপ সি ফিশ যেমন স্যালমন, ম্যাকারেল, ট্রাউট, সার্ডিনস, অ্যালবাকোর টুনা, হেরিং ইত্যাদি, এবং এক ধরনের ভেরি রেয়ার ব্লু গ্রিন অ্যালগি যেমন স্পিরুলিনা হলো সোর্স অফ ওমেগা 3। World Health Organization recommended the standard intake level of EPA-DHA omega 3 is 250 to 500 milligram per day for an adult. কিন্তু জেনারেলি এএলএ শর্টার চেন ওমেগা 3কেই রেফার করা হচ্ছে ওমেগা 3 হিসাবে। সমস্যা হলো কিছু মুষ্টিমেয় কোম্পানি ছাড়া মোস্ট অফ দ্য ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ডস মিসলিডিং করে থাকে কনজিউমারের সাথে। সম্যক ধারণা না থাকার কারণে কনজিউমাররা মিসগাইডেড হয়ে থাকেন এবং অ্যাকচুয়াল ভ্যালু ফর মানি প্রোডাক্ট পান না। সেক্ষেত্রে ওমেগা 3 পারচেস করার সময় অবশ্যই তার রেকমেন্ডেশন ভ্যালু আর লঙ্গার চেন ইপিএ দিয়েছে ওমেগা 3 কিনা তা আপনাকে যাচাই করে নিতে হবে। এবার আমাদের রেগুলার ডায়েটে যেসব মাইক্রোনিউট্রিয়েন্টস বা অতি অল্প মাত্রার উপাদানগুলোর প্রয়োজন হয়, চলুন একটু সংক্ষেপে সেগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। দেখুন, 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক ভিটামিনস আইডেন্টিফাই করেন। ভিটা অর্থাৎ লাইফ আর অ্যামাইনের অর্থ এর নাইট্রোজেনাস সাবস্ট্যান্স এসেন্সিয়াল ফর লাইফ। পরের বছর 1912 সালে তখনকার সায়েন্স কমিউনিটি এই ভিটামিন নামটিকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তারও আগে একজন রাশিয়ান সায়েন্টিস্ট নিকোলাই ইভানোভিচ লুনিন সর্বপ্রথম ভিটামিন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ভিটামিনসকে মূলত দুটো ভাগে ক্লাসিফাইড করা হয়েছে, ফ্যাট সলিউবল ভিটামিনস অ্যান্ড ওয়াটার সলিউবল ভিটামিনস। ফ্যাটে দ্রবীভূত হয় যে ভিটামিনগুলো সেগুলো হলো এডিইকে, আর জলে দ্রবীভূত হয় ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি। অ্যাকচুয়াল দেখুন, ভিটামিনের মলিকুলের মধ্যে অনেকগুলো ছোট ছোট মলিকুলসের সেট থাকে যাদের প্রপার্টিসগুলো ক্লোজলি রিলেটেড। এগুলোকে ভিটামার্স বলা হয়। খুব স্মল কোয়ান্টিটির হলেও আমাদের প্রপার মেটাবলিক ফাংশনের জন্য এই এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসগুলোর প্রয়োজন হয়, তাই ভিটামিনসকে থ্রু ডায়েট আমাদের ইনটেক করতে হয়। এক্সেপশনালি কিছু স্পিসিস তাদের শরীরে ভিটামিন সিকে সিনথেসাইজ করতে পারে, বাট সবাই নয়। ভিটামিন এ বা রেটিনল মিল্ক, চিজ, এগ ইয়ক, বাটার, ফিশ অয়েল ইত্যাদি থেকে পাওয়া যায়। আমাদের চোখের রেটিনাতে রোডপসিন নামের এক ধরনের লাইট সেন্সিটিভ পিগমেন্টকে জেনারেট করে ভিটামিন এ। এর ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হতে পারে, যাকে জেরাফথ্যালমিয়া বলে। আবার অস্টিওম্যালেসিয়ার মতো ডিজিজও হতে পারে, অর্থাৎ হাড় দুর্বল ও নরম হয়ে যাওয়া। হু দ্বারা ভিটামিন এর ডেলি ইনটেক প্যারামিটার সেট করা হয়েছে 600 থেকে 700 মাইক্রোগ্রামস। ভিটামিন ডি বা ক্যালসিফেরলেরও উৎস হলো বাটার, এগ, ফিশ লিভার অয়েল ইত্যাদি। মানুষ ও অন্যান্য প্রাণীরা ভিটামিন D3 নিজেদের শরীরে সিনথেসাইজ করতে পারে। সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে স্কিনে এক প্রকারের কোলেস্টেরল ফর্ম করতে পারে, যা 7-ডিহাইড্রোকোলেস্টেরল বা ভিটামিন D3। এর অভাবে রিকেটস, ক্রনিক হাইপোক্যালসেমিয়া ইত্যাদি ডিজিজ দেখা দেয়। ভিটামিন ডি প্রতিদিন আমাদের শরীরে 10 মাইক্রোগ্রামস করে প্রয়োজন। এবার দেখুন, ভিটামিন ই এর সোর্স মূলত গ্রিন ভেজিটেবলস, নাটস, এগিয়ক ইত্যাদি। এর কেমিক্যাল নেম টোকোফেরল। এর ডেফিসিয়েন্সি থেকে যে মোস্ট কমন রোগটা দেখা দেয় সেটা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এছাড়া অ্যাটাক্সিয়া ও ভিজুয়াল ডিস্টারবেন্সের মতো ডিসঅর্ডারও হতে পারে।
ডেইলি ইনটেক প্যারামিটার ইজ 3 to 4 মাইক্রোগ্রামস। ভিটামিন কে বা ফাইলোকুইনন মেনলি গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, ফিশ, লিভার ইত্যাদি থেকে পাওয়া যায়। ভিটামিন কে এর অভাবজনিত কারণে সিগনিফিক্যান্ট ব্লিডিং হতে পারে এবং ব্লাড কোয়াগুলেটেড হতে অনেক সময় লাগে, যা লাইফ রিস্কের দিকে ঠেলে দেয়। এছাড়াও পুওর বোন ডেভেলপমেন্ট, অস্টিওপোরোসিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের মতো ডেঞ্জারাস রোগ তৈরি করে। 60 to 70 মাইক্রোগ্রামস পার ডে আমাদের শরীরে ভিটামিন কে দরকার। এখন দেখুন, ভিটামিন বি কমপ্লেক্স হলো 8টা ওয়াটার সলিউবল ভিটামিনসের একটা গ্রুপ, যা আমাদের মেটাবলিজমের জন্য এসেন্সিয়াল। ভিটামিন বি বা ফলিক অ্যাসিড, বি1 বা থায়ামিন, বি2 বা রাইবোফ্ল্যাভিন, বি3 বা নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 বা পাইরিডক্সিন, বি7 বা বায়োটিন এবং বি12 বা সায়ানোকোবালামিন। এগুলো আমাদের শরীরে এনজাইমসের ফাংশনসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ওয়াইড রেঞ্জ অফ সেলুলার ফাংশন, যেমন কার্বোহাইড্রেটসকে ভেঙে তার খাদ্যগুণকে সারা দেহে ছড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে সচল রাখার জন্য এগুলো ইন্টাররিলেটেড রোল প্লে করে থাকে। ইস্ট, গ্রিন লিফি ভেজিটেবলস, সি ফুড, এগ ইয়ক, লিভার, লেগিউমস অর্থাৎ সুঁটি জাতীয় উদ্ভিদ থেকে যে কলাই পাওয়া যায় তাতে এবং ডেয়ারি প্রোডাক্টস থেকে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। ভিটামিন সি বা যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি সাধারণত খুব রেয়ার। এর অভাবে স্কারভি নামের এক ধরনের রোগ হতে পারে। সেক্ষেত্রে দাঁত ও মাড়ি দুর্বল হয়ে যাওয়া অথবা দাঁত ভঙ্গুর এবং মাড়ি থেকে রক্তপাতের মতো সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটস অর্থাৎ যে কোনো লেবু, গ্রিন ভেজিটেবলস, বেরিজ, কারেন্টস, পোট্যাটোস ইত্যাদি হলো ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস। অ্যাজ ডেইলি ইনটেক প্যারামিটার 40 মাইক্রোগ্রামস পার ডে আমাদের শরীরে ভিটামিন সি এর প্রয়োজন হয়। ভিটামিনস ছাড়া আর মূলত কিছু মাইক্রোমিনারেলস ও ট্রেস এলিমেন্টস আমাদের হেলদি ডায়েটের জন্য এসেন্সিয়াল। অ্যাকচুয়াল যে সমস্ত এলিমেন্টস মানবদেহে বাই ভলিউম লেস দ্যান 0.1% প্রয়োজন হয় সেগুলোকে ট্রেস এলিমেন্টস হিসাবে ধরা হয়, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, সালফার ইত্যাদি মাইক্রোমিনারেলস এবং ট্রেস এলিমেন্টস যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, আয়োডিন, ফ্লোরাইড, সেলেনিয়াম ইত্যাদি অতি অল্প মাত্রায় হলেও আমাদের শরীরের ডেভেলপমেন্ট, গ্রোথ এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য নেসেসারি। তাহলে নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাট এ গ্লান্স আরেকবার দেখে নেওয়া যাক। নিউট্রিয়েন্টস মূলত দুটো ভাগে বিভক্ত, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো হলো প্রোটিন, কার্বোহাইড্রেটস আর ফ্যাট। মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো হলো ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আর ওয়াটার অ্যান্ড ডায়েটারি ফাইবার হলো দুটো এসেন্সিয়াল সাবস্ট্যান্স যাদেরকে নিউট্রিয়েন্টসের মধ্যে ধরা হয় না, আবার অনেক ক্ষেত্রে ধরা হয়। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডস দ্বারা। অ্যামাইনো অ্যাসিডস দু ধরনের, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস। আর মূলত অ্যানিম্যাল সোর্স প্রোটিন হলো কমপ্লিট প্রোটিন, কারণ এতে এসেন্সিয়াল অ্যান্ড নন এসেন্সিয়াল 20টা অ্যামাইনো অ্যাসিডসই থাকে। কার্বোহাইড্রেটস দু প্রকার, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস গঠিত হয় মনোস্যাকারাইড ইউনিট দ্বারা। মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডস হলো সিম্পল কার্বোহাইড্রেটস আর পলিস্যাকারাইডস হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। মনে রাখবেন, সিম্পল কার্বোহাইড্রেটসের জিআই ভ্যালু হাই আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটস লো জিআই হয়ে থাকে। মনে রাখার জন্য সেই যে বলেছিলাম কমপ্লেক্স ওয়ে টু হেভেন। ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডস ফর্ম করে লিপিডস দ্বারা। ফ্যাট দু প্রকারের, স্যাচুরেটেড ফ্যাটস অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটস। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আবার দু ধরনের, মনো আনস্যাচুরেটেড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস বা পুফার দুটো সোর্স হলো ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3। ওমেগা 3 আবার দু ধরনের, এএলএ শর্টার চেন অ্যান্ড ইপিএডিএইচে লঙ্গার চেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। অপরদিকে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো হলো ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ফ্যাট সলিবল ভিটামিনসগুলো হলো ভিটামিন এ, ডি, ই, কে। আর ওয়াটার সলিবল ভিটামিনস হলো 8 প্রকারের ভিটামিনের একটা গ্রুপ, ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি। যেসব মাইক্রোমিনারেলস বাই ভলিউম লেস দ্যান 0.1% প্রয়োজন হয় সেগুলোকে ট্রেস এলিমেন্টস বলে। এবার আসুন আমাদের শরীরে ব্যাকটেরিয়া কীভাবে উপকার করে সেটা দেখে নিই। দেখুন, মানবদেহে যত প্যারাসাইটস আছে তাদের একত্রে বলা হয় হিউম্যান মাইক্রোবায়োম। শুধু মানুষের শরীরেই নয়, অন্যান্য প্রাণীদের মধ্যেও থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি বা ছত্রাক, আর্কিয়া সহ বিভিন্ন প্রকারের মাইক্রো অর্গানিজমস থাকে। আচ্ছা, আর্কিয়া হলো মাইক্রো অর্গানিজমসের একটা গ্রুপ যা ব্যাকটেরিয়ার সাথে সাইজের দিক থেকে সিমিলারিটি থাকলেও এভলিউশনারি ব্যাকটেরিয়ার থেকে আলাদা। এরা ব্যাকটেরিয়া এবং ইউক্যারিওটসের মধ্যবর্তী জীব। বিভিন্ন ধরনের মাইক্রোবায়োটা
হিউম্যান বডিকে হোস্ট বানিয়ে বিভিন্ন অর্গ্যানে বসবাস করে। স্কিন থেকে শুরু করে ম্যামারি গ্ল্যান্ডস, ইউটেরাস, ওভারিয়ান ফলিকলস, লাংস, স্যালাইভা, ওরাল মিউকোসা, কনজাংটিভা, বিলিয়ারি ট্র্যাক্ট এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় এই সমস্ত পরজীবীরা বাস করে। আশ্চর্যজনকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন মাইক্রো অর্গানিজমস থাকতে পারে, যা মানবদেহের সমস্ত কোষের সংখ্যার থেকেও অনেক বেশি। এদের মধ্যে বেশ কিছু মাইক্রোবায়োটা আমাদের কোনো রকম ক্ষতি না করে কোএক্সিস্ট করে, কিন্তু ডিউ টু ইমব্যালেন্স ডায়েট তারা টক্সিন প্রডিউসও করে, ফলে আমাদের শরীরে ডিসঅর্ডার তৈরি হয়। কিছু কোলাই ব্যাকটেরিয়া যেমন হার্মফুল অ্যাসরিকিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়রিয়া এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনফেকশন পর্যন্ত ঘটায়। আবার বেনিফিশিয়াল ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের খাদ্য পরিপাক হতে সাহায্য করে এবং ক্ষতিকর মাইক্রোবসদের থেকে প্রোটেক্ট করে। এছাড়াও কিছু নন প্যাথোজেনিক প্যারাসাইটস আছে যারা খুবই হার্মফুল, কিন্তু মানবদেহে যত পরজীবী আছে তাদের মধ্যে বেশিরভাগ মাইক্রো অর্গানিজমসই মিউচুয়ালিস্টিকভাবে হোস্টের শরীরে বসবাস করে থাকে। এরা আমাদের বেনিফ্যাক্টরস। ওয়ান অফ দেম ইজ গাট ফ্লোরা অর গাট মাইক্রোবায়োটা। এরা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক মাইক্রোবায়াল সেল দ্বারা গঠিত এক প্রকারের অণুজীব, এবং এরা মানবদেহের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ আমাদের মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পাচননালী রয়েছে সেখানে একটা কমপ্লেক্স ইকোলজিক্যাল সিস্টেম ফর্ম করে স্থায়ীভাবে বসবাস করে। আমি একদম প্রথম দিকে বলেছিলাম ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়াও ওয়াটার অ্যান্ড ডায়েটারি ফাইবার হলো এমন দুটো সাবস্ট্যান্স যা আমাদের মেটাবলিজমের জন্য এসেন্সিয়াল। এখন দেখুন বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং মিট থেকে ডায়েটের মাধ্যমে পাওয়া ফাইবার হলো এমন একটা সাবস্ট্যান্স যা আমাদের শরীরে সাধারণত ডাইজেস্ট হয় না, যেমন সেলুলোজ এবং আরও বেশ কয়েক রকমের পলিস্যাকারাইডস। কিন্তু ডায়েটারি ফাইবারের অভাবে আবার আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা বা রোগের সৃষ্টি হতে পারে। বেশ কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স যেমন ডাইভার্টিকুলার ডিজিজ, কারণ প্রথমত এটা আমাদের অ্যাপেটিটকে স্যাটিসফাই করে এবং দ্বিতীয়ত মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের অ্যালিমেন্টারি ক্যানালে পেরিস্টলসিস স্টিমুলেট করে কনস্টিপেশনের থেকে প্রিভেন্ট করে। আচ্ছা, পেরিস্টলসিস হলো এক প্রকারের মাসল মুভমেন্ট। যেভাবে কেঁচো, জোঁক প্রভৃতি অঙ্গুরিমাল প্রাণীরা চলাচল করে, ঠিক সেরকম একটা মাসল অ্যাক্টিভিটি। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে থাকা গাট ফ্লোরা ডায়েটারি ফাইবারকে ফার্মেন্টেড করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডসে পরিণত করে। তার ফলে হোস্ট অর্থাৎ আমরা সেই ফ্যাটি অ্যাসিডকে সহজেই অ্যাবজর্ব করতে পারি। এছাড়াও বেশ কিছু এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস আমাদের শরীর সিনথেসাইজ করতে পারে না, যেমন ভিটামিন কে। বাট গাট ফ্লোরা ভিটামিন কে সংশ্লেষ করতে পারে এবং তা মানবদেহে সরবরাহ করে। ফলে ভেরিয়াস ডিজিজ যেমন অস্টিওপোরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং হেমারেজের মতো রোগের হাত থেকে আমাদের বাঁচায়। আপনার রেগুলার ডায়েটে যদি হাই অ্যামাউন্টস অফ ফ্যাট অ্যান্ড সুগার থাকে এবং লো ফাইবার থাকে তাহলে গাট ফ্লোরা ড্যামেজ হতে পারে। তাছাড়াও ফাস্ট ফুড, ওভার অ্যালকোহল ড্রিঙ্কিং অথবা স্পাইসি জাঙ্ক ফুড ইনটেক করলেও গাট ফ্লোরা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেথড হিসাবে হাই ডোজড অ্যান্টিবায়োটিক ইনটেক করলেও আপনার শরীরের প্রবলেমেটিক ব্যাকটেরিয়ার সাথে সাথে গাট ফ্লোরা বা গাট মাইক্রোবায়োটাও মারা যায়। তাই এভরি টাইম অ্যান্টিবায়োটিক্স ইউজ করার আগে ডক্টরের পরামর্শ নিন। অ্যাকর্ডিং টু গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 70% ইন্ডিয়ান হেলদি ডায়েট অ্যাফোর্ড করতে পারে না এবং ভারতের মোট জনসংখ্যার প্রায় 14.37% মানুষ ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে ভুগছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া হলো এখন সেকেন্ড লার্জেস্ট ডায়াবেটিক কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। চায়না এবং ইউএসের পর ইন্ডিয়া হচ্ছে তৃতীয় বৃহত্তম ক্যান্সার অ্যাফেক্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস অফ ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, হার্ট ডিজিজ ইজ দ্য লার্জেস্ট কজ অফ ডেথ অ্যান্ড ডিসেবিলিটি ইন ইন্ডিয়া। প্রতি বছর দূষিত আবহাওয়ার কারণে রেসপিরেটরি ডিসঅর্ডার্সের ফলে প্রায় 5 লক্ষ মানুষের প্রিম্যাচিওর ডেথ হচ্ছে ভারতে। র্যাপিডলি ইনক্রিজিং ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি ইন ইন্ডিয়া। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ইন্ডিয়াতে প্রতি 5 জন মানুষের মধ্যে 1 জন ওভারওয়েট ব্যক্তি রয়েছেন। স্বাভাবিকের তুলনায় প্রায় 100 থেকে 1000 গুণ বেশি গড় ভারতবাসী পেস্টিসাইডসযুক্ত খাবার ইনটেক করে থাকেন। দেখুন, অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, অফকোর্স এ লট অফ পিপল ইন ইন্ডিয়া কান্ট অ্যাফোর্ড হেলদি অ্যান্ড নিউট্রিশনাল ফুডস ডিউ টু দেয়ার ফিনান্সিয়াল আনস্টেবিলিটি। বাট ইন্ডিয়ান পপুলেশনের যত পার্সেন্ট মানুষ অ্যাফোর্ড করতে পারে না বলে বলা হচ্ছে, ঠিক তত সংখ্যক মানুষ আদৌ কি ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারে না, নাকি সচেতনতার অভাব রয়েছে বলে মনে হয়? যেমন দেখুন, আমরা কী ধরনের খাবার খেতে পছন্দ করি।
ধরুন একটি কলার ওজন 100 গ্রাম এবং সেটা খেলে 121 কিলো ক্যালোরি আমাদের শরীর কনজিউম করে, যার মধ্যে গুড নিউট্রিশনাল ভ্যালু আছে। ঠিক একই পরিস্থিতিতে কলাটা না খেয়ে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রেফার করবেন একটি একই ওজনের পেস্ট্রি যার নিউট্রিশনাল ভ্যালু 0 এবং যেটা 420 কিলো ক্যালোরি দেয়। ফলে আমরা প্রপার নিউট্রিশনাল ফুড থেকে খানিকটা বঞ্চিতই হলাম এবং উল্টে আমাদের শরীরে এক্সট্রা ক্যালোরিজ ইনটেক করলাম, যা স্টোরড হতে শুরু করবে এবং জন্ম দেবে লো ডেন্সিটি লিপোপ্রোটিন কোলেস্টেরলের। অপরদিকে একটি 100 গ্রামের প্যাস্ট্রিতে যথেষ্ট পরিমাণ হাই জিআই কার্বোহাইড্রেটস থাকে, যা শরীরের ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে থাকবে। এছাড়াও এটার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটস এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ওর কালার দেওয়া থাকলে তো আর কথাই নেই। আশ্চর্যজনকভাবে একটা কলার দাম 10 টাকা, যেখানে একটা পেস্ট্রি কিনতে হচ্ছে আপনাকে 25 থেকে 30 টাকায়। আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র। যারা মাঝে মধ্যে খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এফেক্টসগুলো অবশ্যই নেগলিজিবল, বাট যারা এরকম আনহেলদি ফুড হ্যাবিটসে হ্যাবিচুয়েটেড তাদের ইমিডিয়েটলি এই ফুড হ্যাবিটস চেঞ্জ করার প্রয়োজন। তাহলে সুস্থতার সংখ্যা বাড়বে এবং ম্যাল নিউট্রিশনের পার্সেন্টেজটাও অনেকটা কমানো যেতে পারে। যে সমস্ত কারণগুলোর জন্য মূলত আমরা অসুস্থতার দিকে এগিয়ে চলেছি, চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা নিউট্রিশাস ফুড না খেয়ে স্ন্যাকিং বা মুখরোচক খাবার এবং স্পাইসি জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড বেশি পছন্দ করি। আমরা এমন এক সময়েও খাবার খাই ইভেন যখন আমরা অ্যাকচুয়াল হাংরি থাকি না। আমরা বেশিরভাগই পুয়ারলি প্রিপেয়ার্ড ফুড খেয়ে থাকি, যেগুলোর নিউট্রিশনাল ভ্যালু আর কিছুই অবশিষ্ট থাকে না, যেমন ডিপ ফ্রাইড অথবা স্পাইসি ওভারকুকড ফুডস ফর টেস্ট। জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস যুক্ত ফুডস, যেগুলোকে আমরা হাইব্রিড বলে থাকি, সে সমস্ত খাবার অথবা আর্টিফিশিয়াল ফ্লেভার অর কালারেন্টস দেওয়া খাবার নিয়মিত খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন দুরারোগ্য রোগ যেমন ক্যান্সারের মতো ডিজিজ হওয়ার প্রবাবিলিটি তৈরি হতে পারে। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমাদের মধ্যে অনেকেই একটা দীর্ঘ সময় ধরে উইদাউট মুভমেন্ট বাড়িতে টেলিভিশনের সামনে অথবা অফিসে কম্পিউটার ডেস্কের সামনে বসে থাকি। আমরা অনেক সময়ই আর্লি মর্নিং বিছানা ছাড়তে অলসতা করি এবং প্রায় সময়ই এক্সারসাইজ না করার জন্য এক্সকিউজ দিতে থাকি। অনেক সময়ই দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে আমরা একটু বেশি স্ট্রেসড হয়ে পড়ি, যার ফলে নিজেকে আর নিজের ফ্যামিলিকে খুব কম সময় দিয়ে থাকি। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, বিশেষ করে টিনেজার্সরা, যারা প্রপার স্লিপ রুটিন মেনটেন করে না। আর সর্বোপরি যারা শহরে বসবাস করেন তারা ভিলেজ বা কান্ট্রি সাইডের মানুষের তুলনায় অনেকটা বেশি পলিউটেড এয়ার ইনহেল করে চলেছেন। এখন আপনি সলিউশনের জন্য কোন পথটি বেছে নেবেন? রোগ হলে কি আপনি খাবারের মতো করে ওষুধপত্র খাবেন, নাকি এখন থেকেই ওষুধ ভেবে পুষ্টিকর খাবার খেতে শুরু করবেন? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। টমাস আলভা এডিসন একবার বলেছিলেন, ভবিষ্যতের ডাক্তাররা কোনো ওষুধ দেবে না, তবে তার রোগীদের সুস্বাস্থ্যের জন্য খাদ্যের উপর এবং রোগের কারণ ও প্রতিরোধে আগ্রহী করে তুলবে। সো সলিউশন অর প্রিভেনশন ইজ ইনটেক গুড অ্যান্ড প্রপার নিউট্রিশনাল ফুডস। মনে রাখবেন, অল ফুডস কন্টেন নিউট্রিয়েন্টস, বাট অল নিউট্রিয়েন্টস আর নট প্রেজেন্ট ইন ওয়ান ফুড। এক্ষেত্রে একটা রোড ম্যাপ বলা যেতে পারে, যেমন প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাবার রাখুন আর বিশেষ করে কমপ্লিট প্রোটিন কনজিউম করার চেষ্টা করুন। অতিরিক্ত সুগার খাওয়া বন্ধ করুন আর লো জিআই কার্বোহাইড্রেটস ইনটেক করুন। স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করুন। ভেজিটেবল অয়েলযুক্ত খাবার গ্রহণ করুন আর টাইম টু টাইম আপনার লিপিড প্রোফাইল এবং কোলেস্টেরল লেভেল চেক করুন। ব্রেকফাস্টে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস ইনটেক করুন আর খাদ্য তালিকায় বেশি পরিমাণে গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড নাটস ও গ্রেনস রাখুন। একটা প্রপার স্লিপ রুটিন মেনটেন করুন এবং অযথা স্ট্রেস নেবেন না। নিয়মিত ফিজিক্যালি ওয়ার্কআউট করুন আর পজিটিভ মাইন্ডসেটে বিলং করুন। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলি আপলোডের সাথে সাথেই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।